এটা আবার কি? কি হলো, তোমার হাত থেমে গেল কেন? হুম, তে জিনিসটা হাতে নাই, একটা পেন ড্রাইভ জাতীয় কিছু। এটা আবার কেমন পার্সেল? রোজের কথায় তে নিজেও কিছুটা চিন্তিত হয়। আমি জানতাম পেন ড্রাইভটা পেয়ে তুমি অবাক হবে, সঙ্গে এটাও জানতাম পেন ড্রাইভে কি আছে এটা দেখার জন্য তোমার লেট হবে। বলতে হবে তুমি তোমার বাবার সবগুলো গুণ নিখুঁতভাবে জব্দ করেছো। একজন আর্মি অফিসারের মেয়ে হিসেবে তুমি সত্যিই পারফেক্ট, কিন্তু তোমার আর তোমার বাবার এই পারফেক্ট গুণগুলোই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। কি ভাবছো গোপনে তদন্ত করবে আর আমি জানবো না? তোমার বাবা মার পরিণতি নিশ্চয়ই ভুলে যাওনি। তোমার সেই পরিণতি করতে আমার এক সেকেন্ডও সময় লাগবে না, এটা তুমি জানো। তোমার পরিণতি তোমার বাবার মতোই হবে। যাই হোক, কাজের কথা আসি। শুনলাম তোমার কাছে আমার গোপনীয় পেন ড্রাইভ আছে। কোন পেন ড্রাইভের কথা বলছি? নিশ্চয়ই এটা তোমাকে বলে বোঝাতে হবে না, তবুও মনে করিয়ে দিচ্ছি। 17 বছর আগে তোমার বাবার পেছনে আমার লোকরা যে পেন ড্রাইভ পাওয়ার জন্য লেগেছিল, আমি সেই পেন ড্রাইভের কথা বলছি। আশা করি ভুলে যাওনি। সেই পেন ড্রাইভটা আমার চাই। এতদিনে তুমি হয়তো জেনে গেছো তোমার বাবা মা বেঁচে আছে, ওরা আমার কাছে আছে। জানি বিশ্বাস করবে না, তার জন্য প্রুফও পাঠিয়েছি। এখন চলো ডিল হয়ে যাক। আগামীকাল সন্ধ্যা 6টা নিচের অ্যাড্রেসে চলে আসবে। তোমার বাবা মাকে জীবিত ফেরত পাবে, বিনিময়ে আমার পেন ড্রাইভটা চাই। আমি জানি বাবা মার বিষয়ে তুমি অন্যরকম, ওদের বাঁচাতে তুমি পেন ড্রাইভটা নিয়ে আসবে। কাল দেখা হচ্ছে। আর ছবিগুলো অবশ্যই দেখবে। আল্লাহ হাফেজ। টিভির ভেতরে ভিডিওটা বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে কালো মানব ছায়াটাও সরে যায়। তে একদৃষ্টিতে তাকিয়ে আছে। চাঙ্কুক ভয়ার্ত দৃষ্টিতে তের দিকে তাকায়। চাঙ্কুক, পার্সেলটা দাও তো। হুম হুম। চাঙ্কুক পার্সেলটা তের দিকে দেয়। তে পার্সেলের ভেতর থেকে কয়েকটা ছবি বের করে। ছবিতে একজন অর্ধবয়স্ক সুন্দরী নারী আর একজন পুরুষের গায়ে নোংরা জামা কাপড়, দুজনের শরীরে আঘাতের চিহ্ন। তে ছবিগুলো দেখে চোখ বুজে জোরে শ্বাস নেয়। তখনই তের ফোনটা বেজে ওঠে। আসসালামু আলাইকুম, সব ভালো তো? তোমার মনে কি সত্যি ভয় ডর নেই? ভয় আর আমি? থাক মিয়া, আপনি না বলেন আমি ইউসুফের মেয়ে হিসেবে পারফেক্ট, তাহলে ভয় কেন পাবো? আপনি তো 24 বছর আমার সংস্পর্শ থেকেও আমাকে চিনেন না। ভেরি ব্যাড। 24 বছর মানে? ওসব বাদ দেন। আমরা থার্ড ক্লাস রুমে থাকি, তার জায়গা কি খুব কম পড়ে গেল যার জন্য স্বয়ং আমাকে পাঠাচ্ছে? তোমার কি মনে হচ্ছে আমি হুমকি দিচ্ছি? আরে আরে চাচাজি, আপনি রেগে যাচ্ছে। বাহ, আপনার রাগান্বিত কথা তো বেশ লাগে শুনতে। তের মুখে চাচাজি ডাকটা শুনে জিওয়াই কিছু সময়ের জন্য থেমে যায়, অতঃপর গভীর কণ্ঠে শুধায়, কে তোমার চাচাজি? জিওয়াইয়ের এমন প্রশ্নে তে শব্দ করে হাসে। আরে চাচাজি বলে খেপে গেলেন নাকি? আচ্ছা, ডাকছি না। তার মানে তুমি পেনড্রাইভটা দেবে না কাল? কাল তো আমি আপনার অ্যাড্রেসে যাচ্ছি না, পেনড্রাইভটা তো পরের কথা। তোমার বাবা মায়ের প্রতি না তোমার অগাধ ভালোবাসা, সামান্য একটা পেনড্রাইভ দিতে পারছো না? প্রসঙ্গ যখন আমার বাবার প্রফেশনাল লাইফ, তখন এই সামান্য পেনড্রাইভটা কোহিনূরের চেয়েও দামি। আর তোমার বাবা মা? 17 বছর তো পার করলাম বাবা মা ছাড়া, বাকি 1700 বছর পারবো ইনশাআল্লাহ। তোমার এই খাপছাড়া ভাবটা আমার সহ্য হচ্ছে না তে। সহ্য শক্তি বাড়ান, এখনো অনেক কিছু সহ্য করা বাকি আছে। এত তাড়াতাড়ি সহ্য শক্তি হারাবেন না। এতদিন যেটা নীরবে চলছিল, এখন সেটা সম্মুখে চলবে। আপনার দিন শেষ, এবার আমার পালা। এতদিন আপনি যা চলেছেন আমি সামলেছি, এবার আমি চাইবো। কিন্তু আফসোস, আপনি সামলাতে পারবেন না। আমার উপর তদারকি আমি সহ্য করি না। সো টেক ইট ইজি। হয়তো চিনি আপনি, আপনার জীবন নরক বানাতে আমার জাস্ট 1 মিনিট লাগবে। আমার একটা ক্লিক, আপনার জীবন হেল। তুমি আমাকে ধমকাচ্ছ নাকি মজা করছো? ধুইন, আপনি আমার বেয়াই লাগে। আমি কেন মজা করবো? আমি আপনাকে হাসতে হাসতে শান্ত গলায় হুমকি দিচ্ছি। তের কথায় অপাশের লোক ভেবাচায়া খেয়ে যায়। চাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তে তো এত ঠান্ডা গলায় কথা বলার ব্যক্তি না, আবার যেখানে প্রসঙ্গ আর বাবা মার জীবন। কি চাও তুমি? যা চাইবে তার বিনিময়ে আমার পেন ড্রাইভ চাই। আর ইউ শিওর যা চাইবে তাই পাবো? তাহলে আপনি পেন ড্রাইভ পেয়ে যাবেন। তের এমন কথায় জিওয়াই বিকৃত হেসে শুধায়, কত লাগবে বলো? 1 লাখ? 10 লাখ? আপনার জীবনের দাম বলছি মাত্র 10 লাখ। এত সস্তা আপনি? মানে? আমার আপনার মৃত্যু চাই। আপনার এই নোংরা শরীরটাকে নিজ হাতে ছাজরা করতে চাই। আই ওয়ান্ট টু কিল ইউ, ড্যাম ইট। আচমকা তের ভরাট গলায় জিওয়াই ঘাবড়ে যায়। কিছু বলার জন্য মুখ খুলতে গেলে তের গম্ভীর কণ্ঠে থেমে যায়। তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার ইমোশনে আঘাত আনবি না। আমার বাবা মা আমার সবচেয়ে বড় ইমোশনাল সাইড। তুই সেই দিকটায় হাত বাড়ালে এতে সবচেয়ে ভয়ানক রূপটা তোর জন্য বরাদ্দ থাকবে। মনে পড়ে 17 বছর আগে গাড়ি উঠে সেই স্বামী স্ত্রীর মৃত্যু হওয়ার দিনটি? আশা করি মনে আছে। ওদের মৃত্যুর 18 বছর পূর্ণ হতে আর মাত্র 2 মাস 7 দিন 16 ঘন্টা 13 মিনিট 22 সেকেন্ড বাকি। তুই নিজের জীবনের কাউন্টিং স্টার্ট কর। আজ থেকে 17 বছর আগে পুরো শহর যেমন মেজর হিউসক এবং অ্যাডভোকেট সেজনের মৃত্যুতে কেঁপে উঠেছিল, আবারও পুরো শহর কাঁপবে। পার্থক্য থাকবে টিভি চ্যানেলে মুখ বদলাবে। সেই দিন ছিল মেজর এবং তার মিসেসের ছবি, আর ওই দিন থাকবে
থামে, গলা কাঁপছে, ফর্সা মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে। জাঙ্কুক মাথা নুয়ে নেয়। তে নো মোর ওয়ার্ড। আপনি এমনিতে আমার অনেক সময় নষ্ট করেছেন। নেক্সট টাইম এসব ফালতু কি আমায় দেবেন না। ভয় জিনিসটা আমার মধ্যে নেই। এসব মাইন্ডে অন্য জায়গায় ট্রাই করুন। গুড বাই, আল্লাহ হাফেজ। তে ফোনটা ছুঁড়ে সাইডে রাখে। শহর জুড়ে উত্তেজনার ঝড় উঠেছে। 2 দিন পর এমপি পদে নির্বাচন, অথচ আজই টিভির প্রতিটি চ্যানেলে বর্তমান এমপির কালো চিঠার কথা শোনানো হচ্ছে। ম্যাম, কাজ হয়ে গেছে। গুড জব বাবা। এবার বাকিটা আমি সামলে নেব। আমার কাকা শ্বশুরকে দিয়ে। ওকে ম্যাম। বোগা, বাড়ি যাও। আমিও যাই। চলুন ম্যাম, আপনাকে ড্রপ করে দিই। গাড়ি আনেন নিত। না বোগা, আমি রিকশা করে চলে যাব। সন্ধ্যা হয়ে আসছে, তুমি বাড়ি যাও। আমাকে তোমাদের স্যারের অফিসে যেতে হবে। তোমার স্যার ম্যামের উপর গাল ফুলে বসে আছে, আর আমাকে তো খেসারত করতে হবে। বাই, বাড়িতে চিল করো। বোকান হেসে ওঠে। তেও হেসে বেরিয়ে যায়। মেজাজ ফুরফুরে হলেও মনটা একটু খারাপ। কারণটা হচ্ছে জাঙ্কুক। সকালে সামান্য একটা কথা নিয়ে কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে জাঙ্কুক রেগে মেগে দিকে ধমক মারে। রাগের মাথায় তে জাঙ্কুককে কিছু না বলেই হসপিটালে চলে আসে সকাল সকাল। সারাদিনে জাঙ্কুক ফোন বা টেক্সট করেনি। রাগে তেও আগ বাড়িয়ে কিছু করেনি, কিন্তু এখন আর মনে রাগ নেই, তাই আগ বাড়িয়ে কিছু করলেও প্রবলেম নেই। তে অফিসে ঢুকতেই সংকাকের মুখোমুখি হয়। তে এদিকে আয়। সংকাকটাকে তে আলতো এসে সংকাকের পাশে গিয়ে দাঁড়ায়। তুই এখানে কি করছিস হঠাৎ? এনি প্রবলেম? সমস্যা তো আছে। কি হয়েছে বল আমায়? কেউ কিছু বলেছে? সঙ্গের কথায় তে হাসি পায়। তে হাসিটা থামিয়ে সঙ্গের কানে কানে বলে, সমস্যা তো আপনার ভাই করেছে। সবার উদ্দেশ্যে থেকে ইঙ্গিত করে বলে, অ্যাটেনশন গাইস, আপনারা সবাই ওকে চেনে, তবে কেউ কেউ ওর সাথে আমার সম্পর্কটাও জানেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, ও হচ্ছে আপনাদের জাঙ্কুক স্যারের ওয়াইফ, কিম ত্যাং তে। তে হেসে হেসে সবার সাথে কুশল বিনিময় করে। তের এমন মিষ্টি স্বভাবে সবাই হচকচায়, কারণ তের পরিচয় পুরো শহরেই একজন কিলার কুইন। ভাইয়া, আপনার ভাই কোথায়? ও তো মিটিং রুমে। ক্লায়েন্টরা এসেছে, বাবা চাচা সবাই ওখানে। তো তুমি এখানে মেয়েদের সাথে কি করো? হ্যান্সরি ভাবিকে জানাবো? মারতে চাস নাকি? আমি মোটেও মেয়েদের সাথে কথা বলছিলাম না, দরকারি কথা বলছিলাম। বুঝি আমি। মেজো মা ঠিকই বলে, তুই আসলেই ফাজিল হয়ে গেছিস জাঙ্কুকের পাল্লায় পড়ে। তোমার ভাই কি শুধু আমাকে ফাজিল বানিয়েছে, আরো কত কি বানালো, ভবিষ্যতে কত কি বানাবে গড নোস। নে তোর বরের কেবিন, তুই বস, আমি ওকে ডেকে দিচ্ছি। না থাক, ওনার শেষ হলে নিজে আসবে, তুমি বলো না। ওকে। প্রায় আধা ঘন্টা পর জাঙ্কুক নিজের কেবিনে আসে। জাঙ্কুক কেবিনে এসে ফোনের দিকে তাকায়। নো ফোন, নো মেসেজ। বাহ, একটু ধমকালাম আর ম্যাডামের গাল ভরে গেছে। সারাদিন রাত যখন আদর করি তখন কিছু না, পাষাণ মহিলা একটা। সারাদিন কি আপনার কাছে থাকে নাকি আদর খাওয়ার জন্য? তুই থাকলেই হয়। যা নির্লজ্জ। হ্যাঁ, আমি নির্লজ্জ। আর তুই আচমকা জাঙ্কুকের হুঁশ ফিরে। একা একা কার সাথে বকবক করছে? কেবিনে তো ও একা। তাহলে কথাটা মনে মনে আউড়ে পিছনে তাকাতেই বড়সড় একটা ধাক্কা খায়। তে দুই বাহুতে হাত গুজে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক নিজের ভ্রম ভেবে জোরে জোরে মাথা ঝাঁকায়, অতঃপর চোখ খুলে আবারও তাকায়। না, এটা তো ভ্রম না, তার মানে সত্যিই তো এসেছে। কি ছক্কা খেলেন নাকি? তুমি এখানে কেন? তোকে আপনার দ্বিতীয় পক্ষের আসার কথা। তের কথায় জাঙ্কুক ভ্যাপাচাকা খায়। হোয়াট রাবিশ! বাহ, আজকাল আমি রাবিশ। তা আমিষটা কি আপনার দ্বিতীয় পক্ষ? কি বাচ্চামো করছিস? বাচ্চামো কোথায় করছি? আমি কি আপনার গাল টানছি নাকি বাপ্পে দিচ্ছি? এটা না চাইলে জীবনেও দিবি না। তে চোখ বুজে হাসে। জোরে একটা শ্বাস নিয়ে জাঙ্কুকের কাছে গিয়ে দাঁড়ায়। দূরত্বটুকু খুঁজে পা উঁচু করে জাঙ্কুকের গালে হাত রাখে, অতঃপর অপর গালে নিজের অধৈর্যরা চেপে ধরে। পরপর আরেক গালেও তাই করে। একে একে পুরো মুখে নিজের অধৈর্যরা ছুঁয়ে সরে দাঁড়ায়। জাঙ্কুক থমকে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুককে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে তে হাসে। আমি কাছে আসলেই তো থমকে যান, আর রোমান্টিক থাকলে তো আপনাকে হসপিটালাইজ করতে হবে। তের কথায় জাঙ্কুকের হুঁশ ফিরে। হাত আপনা আপনি গালে চলে যায়। অবিশ্বাস্য দৃষ্টিতে তের দিকে তাকায়। তেকে হাসি দেখে জাঙ্কুক অন্যদিকে তাকায়। আপনি জিতে গেছেন আমাকে পেয়ে। নিজের হাত দেখে নিজে আমাকে বাধ্য করলেন রাগ ভাঙাতে। হায় রে কপাল আমার, আজকাল রাগ করেও শান্তি নেই। কেউ কেউ দুর্বলতা বুঝে মুখ বুঝে থাকে, তার জন্যই বলে কাউকে নিজের দুর্বলতা বুঝতে দিতে নেই। তাহলে তে থমকায়। জাঙ্কুকের অপ্রত্যাশিত ছোঁয়ায় সারা দেহে কাঁপন ধরে। আবেশে চোখ বুজে জাঙ্কুকের শার্টের কলার খামচে ধরে। ফলে জাঙ্কুকের হাতের বাঁধন চুলের ভাঁজে আরো জোরালো হয়। আমি যদি তোমাদের এই সম্পর্ক মেনে না নিই তখন কি করবে? ইয়েজির বাবার কথায় সোহিন চমকে যায়। বিচলিত দৃষ্টিতে একবার ইয়েজির দিকে তাকিয়ে ওর বাবার দিকে দৃষ্টি রাখে, যার ভয়ে এতদিন লুকিয়ে প্রেম করলো, আজ তার সামনেই বসে আছে। আজ ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারা। বাড়ির সামনে এসে ইয়েজি বাইক থেকে নামার আগেই ইয়েজির বাবা ওদের দেখতে পায় আর বাড়িতে নিয়ে আসে। এভাবে কাঁদছো কেন? আঙ্কেল, আমি ভালোভাবে কথা বলো। সোহিন ইয়েজির দিকে আর চোখে তাকায়। জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে সামলায়। আঙ্কেল, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়েও আমাকে ভালোবাসে।
এখন আপনার মানা না মানার উপরেই আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। আশা করি আপনি আপনার মেয়ের খারাপ চাইবেন না। চোখ বুজে একদমই কথাগুলো বলে সৈহুন দম নেয়। আই হাই আমার কিউটিটা, আই লাভ ইউ বেবি, কিন্তু তোমাকে আমার পছন্দ হয়নি। ইয়েজি বাবার কথায় সৈহুন হতভম্ব হয়ে যায়। জি জি মানে? এখন আসতে পারো, কিন্তু যাও। সৈহুন অসহায় দৃষ্টিতে ইয়েজির দিকে তাকায়। ইয়েজি ছলছল চোখ দেখে বুকের ভিতর মোচড় মেরে ওঠে। মনে মনে ইয়েজির বাবাকে অসুর নামক শ্বশুর নাম দিয়ে বেরিয়ে যায়। এতটুকু বলে ইয়েজি শুকনো দৃষ্টিতে তের দিকে তাকায়। সৈহুন ভাইয়াকে পছন্দ না হওয়ার কারণ বলেনি আঙ্কেল? না। তে তুই কিছু একটা কর বোন প্লিজ। ইয়েজির কথায় তে ভ্রু কুঁচকায়। আমি কি করব? তোর বাবা আমার কথা শুনবে? শুনবে, তুই বলে দেখ প্লিজ। ফ্যাচ ফ্যাচ করিস না, আমি দেখছি। তের কথায় ইয়েজি কিছুটা ভরসা পায়। কি ব্যাপার বড় মা, মেজো মা, বাড়িতে কোনো স্পেশাল কিছু নাকি আজ? সে কি তুই জানিস না? জানবো কিভাবে? দুদিন কি বাড়ি ছিলাম? টুডে তোমার বুয়া আপু কামে। ন্যান্সির কথায় মিনগিও চমকায়, মুখে হাসি ফুটে চিল্লিয়ে বলে, সিরিয়াসলি বুয়া আপু আসছে? হ্যাঁ রে বাবা, মেয়েটা কত বছর পর দেশে আসছে বলতো। জাঙ্কুকের বিয়েতেও আসতে পারলো না। হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। ভাইরা জানে না, বুয়া না করেছে, বলেছে ওদের সারপ্রাইজ দেবে। ছোট মা তো তোমাকে বলে দিল। বাড়িতে আসতেই 5 বছর বয়সী বাচ্চাকে পড়ে যেতে দেখে তে দ্রুত ধরে নেয়। হাঁটু করে বাচ্চাটার সামনে বসে হাত পা চেক করে, অতঃপর বাচ্চার গলায় হাত রেখে মোলায়েম গলায় শুধায়, লাগেনি তো তোমার? বাচ্চাটা মাথা নেড়ে না করে। তে আলতো হেসে বাচ্চাটার দিকে তাকিয়ে ড্রয়িং রুমের দিকে দৃষ্টি রাখে। বাচ্চাটা দৌড়ে জাঙ্কুকের কোলে উঠে যায়। এতে করে তে ভ্রু কুঁচকায়। তে ওখানে কি করছো? ভেতরে আসো। তে সবার দিকে চোখ বুলিয়ে অপরিচিত চারটা মুখে দৃষ্টি রাখে। এসেছিস তুই? এত দেরি হলো যে? ওই শেষ মুহূর্তে একজন এমার্জেন্সি পেশেন্ট এসেছিল, তাই। জামা ফ্রেশ হয়ে আয়, ক্লান্ত লাগছে। যাচ্ছি। বৌমনি জানো, মেয়েটাকে ফ্রেশ হতে দে, সারাদিন পর আসলো। তেও আর কথা না বাড়িয়ে নিজের রুমের দিকে অগ্রসর হয়ে যায়। কথার মাঝে হুট করে নোটিফিকেশনের শব্দে জাঙ্কুক ফোনের দিকে তাকায়। তেজান লেখাটা দেখে মেসেজ ওপেন করে। জাঙ্কুক রুমে আসো, কথা আছে। মেসেজটা দেখে জাঙ্কুক সবার দিকে চোখ বুলায়। এভাবে সবার সামনে থেকে উঠে গেলে উল্টাপাল্টা কিছু ভাববে। গুনে গুনে 1 মিনিট পর জাঙ্কুকের ফোন বেজে ওঠে। জাঙ্কুক ফোন রিসিভ করে। হ্যাঁ বলুন। কিন্তু ফাইলটা তো আমার বাড়িতে, তাহলে একটু পরে পাঠিয়ে দিচ্ছি। এখনই লাগবে? আচ্ছা ওয়েট করুন, তোমরা কথা বলো, আমি একটা মেল করে আসছি। রুমে এসে জাঙ্কুক তেকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে। তে নাক ফুলে জাঙ্কুকের পেটে গুতা মারে। আহ গরু একটা। মেয়ে মানুষ কখনো গরু হয় না। বাই দ্য ওয়ে, সবার মাঝে ডেকে আনলে কেন? জাঙ্কুক তোমার। তে জান, এটা রোম্যান্সের সময় না, রাতে যত খুশি আদর করো। এখন বাড়ি ভরা মানুষ, এখন দরজা লাগে রোম্যান্স কিভাবে করবো বলো? তে কটমার দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। অসভ্য লোক। আমি কি করলাম? দেখো জান, আমার রোম্যান্সের নির্দিষ্ট সময় আছে, এখন না প্লিজ। থাক, আমারই ভুল, সরুন, নিচে যাব। তেকে চলে যেতে দেখে জাঙ্কুক তের হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। আচ্ছা শান্ত হও, মজা করছিলাম। বল কেন ডাকলি? নিচে ওরা কে? কারা? ওই যে নতুন চারজন। ও বা আপু, আপুর বর আর ছেলে মেয়ে। সংকাং ভাইয়ের বোন। বলে তের নাক টিপে দেয় জাঙ্কুক। আমি বাচ্চা না, এটার জন্য ডেকেছিস? আমি আরো কত কাহিনী বানিয়ে আসলাম। মানে? মানেটা হলো তুমি এভাবে ডাকলে এটা তো কেউ জানে না, সবার সামনে থেকে উঠে আসলে ভাবতো তুমি রুমে এসেছো, তাই আমিও এসেছি। আর দুলা ভাইয়ের মুখে কিচ্ছু আটকায় না, প্রচন্ড রসিক মানুষ। বাবা আমার সামনে এমন কিছু বলতো যে লজ্জায় পড়ে যেতাম। তোমার লজ্জা আছে? জানতাম না তো। তোমার সামনে তুমি সবসময় নির্লজ্জ, এটার প্রমাণ প্রতি রাতেই পাও। ছি, সরো তো, নিচে যাব। তে জাঙ্কুকের উত্তরের অপেক্ষা না করে রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুকও হাসতে হাসতে তের পিছন পেছন যায়। তে এসে হান্সের পাশে দাঁড়ায়। তখনই বুয়া উঠে এসে তের সামনে দাঁড়ায়, মুখে হাসি ফুটিয়ে বলে, ও আমাদের জাঙ্কুকের বউ? মাশাআল্লাহ, আমি কিন্তু তোমার বড় ননদ হই। বর কথায় তে আলতো হাসে। পায়ে ধরে সালাম করতে গেলে বুয়া আটকে দেয়। আরে আরে, কি করছো? সালাম করতে হবে না। বর রোহন এসে তের সামনে দাঁড়ায়, তীক্ষ্ণ দৃষ্টিতে তের দিকে তাকায়। তেও রোহনকে দেখে ভ্রু কুঁচকায়। প্রথম থেকেই লোকটাকে চেনা চেনা লাগছে তার। আমার মনে হচ্ছে আমি তোমাকে চিনি, বাট কোথায় দেখেছি বলো তো? বৌমনিকে তো মাঝে মাঝে টিভিতে দেখায়, না শালিকা, ওনাকে আমি সামনাসামনি দেখেছি। আমারও আপনাকে চেনা চেনা লাগছে। কোথায় দেখলে? রোহন কিছুক্ষণ ভেবে আচমকা চেঁচিয়ে বলে ওঠে, তুমি সেই মেয়ে না যে আমার বন্ধুকে রিজেক্ট করেছিলে? রোহনের কথাই তে হচকচিয়ে তাকায়। জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি তো লন্ডনে ছিলে তাই না? তখন আমার বন্ধু ওকে প্রপোজ করেছিল, কিন্তু 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 সেদিন তে কাটকাট গলায় বলেছিল ওনাকে অন্য কাউকে ভালোবাসে। রনের কথায় জাঙ্কুক প্রশান্তির শ্বাস টানে। তে ঠোঁট কামড়ে নিচের দিকে তাকায়। এভাবে বড়দের সামনে লজ্জায় পড়তে হবে জানলে নিচেই আসতো না।
তা শালাবো, তোমার উনি কি আমার শালাবাবু? রুনার কথাই তে আর চোখে জাঙ্কুয়ের দিকে তাকায়। চলো বড় ভাবি, আমরা রান্নাঘরের দিকটায় যাই। আর এই যে তোমরা রুমে যাও, ছেলে পেলে আড্ডা দিই। চিনের কথায় আর আমরা উঠে রুমে চলে যাই। তোমার বিরহে আমার বন্ধু এক রাতে 12 পেক খেয়েছিল। বেচারা ওই দিনও তোমার কথা বলছিল, আর তুমি তো এদিকে বিয়ে করে সংসার করছো। শালাবাবু, জিতেছো তুমি। অজানা মেয়েকে প্রপোজ করার সময় মনে থাকে না? 12 বার কেন, 1000 প্যাক খেলেই বা আমার কি? আচ্ছা থামো তো তুমি। তোমার কোন আবার মার্কা বন্ধু কি করেছে এসব শোনার ইন্টারেস্ট নেই। কিছুদিন পর তের বাবা মার 18তম মৃত্যুবার্ষিকীর 2 দিন আগের ঘটনা। মিনকেও চাতাতে চাতাতে বাড়িতে ঢুকে। জাঙ্কুক ব্রো, সংকাং ব্রো, কোথায় তোমরা? মিনকের ডাকে জাঙ্কুকরা ওর কাছে আসে। এনেছিস ছোটদা? টানটানা, যে ফ্লেভারে বলেছিস সেটা এনেছিস তো, নাকি গন্ডগোল করেছিস? আরে না না, দাঁড়া দেখে একটা কল করি। জাঙ্কুক 3 নম্বরে ডায়াল করে। প্রথমবার ফোন না ধরলেও দ্বিতীয়বারতে ফোন উঠাই। কি হয়েছে? কোথায় তুমি? হসপিটালে। দরকার কিছু বললে বলো, নয়তো রাখছি। কখন আসবে? আজ একটু লেট হবে। মা কোথায়? মা রান্নাঘরে। মাকে বলে দিও আজ আমার একটু লেট হবে। হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ লাগে ততক্ষণ লাগাও। কাজ শেষ করে আসবে, ঠিক আছে? কাজ একদম পেন্ডিং এ রাখবে না। রাখছি। জাঙ্কুককে কিছু বলতে না দিয়ে তে ফোন কেটে দেয়। জাঙ্কুক হেসে বলে, লেট হবে আজ। উফ, থ্যাঙ্ক গড। চল চল, বাকি কাজগুলো সেরে নি। রাত 12টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। জাঙ্কুকরা তের জন্য অপেক্ষা করছে, কিন্তু তের আসার নাম নেই। জাঙ্কুক চিন্তিত পায়ে একবার বাইরে যাচ্ছে, তারপর ফোন করছে, কিন্তু তের ফোন বন্ধ বলছে। 12টা 10 মিনিটে তে বাড়ি আসে। ড্রয়িং রুমে ঢুকতেই টাস্কি খায়। পুরো রুম এমন অন্ধকার দেখে। বাইরে তালা আছে, ভেতরে কি হলো? মারা কি ঘুমিয়ে পড়লো নাকি? তে ঠোঁট উল্টে নিজের রুমের দিকে এগিয়ে যায়। হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আচমকা সম্মানিত কণ্ঠস্বরে তে চমকে যায়। চোখে মুখে লাইট পড়তেই চোখ বুজে নেয়, অতঃপর পিটপিট করে তাকায়। চোখের সামনে ফ্যামিলির প্রত্যেকের হাস্যোজ্জ্বল মুখ ভেসে ওঠে। তে মাথা ঘুরিয়ে পুরো রুমের দিকে চোখ বোলায়। সারা ড্রয়িং রুমে বেলুন দিয়ে সাজানো, সামনে টেবিলে একটা কেক। এত সব আয়োজন দেখে তে 2 পা পিছিয়ে যায়। দমে রাখা বুকের চাপা কষ্টটা ক্রমশই বাড়তে শুরু করে। তের চোখ মুখ হঠাৎই লাল হয়ে যায়, চোখে অশ্রু টলমল করে। রোজরা হচকচিয়ে তের দিকে তাকায়। তে পেছাতে পেছাতে সেই তো পা বাজে পড়ে যেতে নিলেও নিজেকে সামলে নেয়।